আজকের ভিডিওতে এই বাইকটার কোনো প্রকার প্রশংসা হবে না। আজকে শুধু আমরা বলবো জিপিএক্স ডেমনে কি কি উইকনেস আছে, কি কি কনস রয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি আপনাদের সামনে জিপিএক্স ডেমন GR 250 নিয়ে। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিদ্ধু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মোটো ব্লগ নিয়ে। বেসিক্যালি আজকের ব্লগটা আমাদের জিপিএক্স ডেমন GR 250R এর সিরিজ ভিডিওর একটা অংশ। আমাদের প্রত্যেকটা সিরিজে একটা এপিসোড আমরা রাখি, যেই এপিসোডে আমরা ওই বাইকটার দুর্বলতাগুলো নিয়ে কথা বলি বা ওই প্রোডাক্টের কনসগুলো নিয়ে কথা বলি। আসলে পৃথিবীর কোনো প্রোডাক্টই 100% পারফেক্ট না, যেগুলো আমরা মানুষ বানাইছি। যারা যারা সিরিজ ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য ছোট্ট করে একটু বলে দেই, সেটা হচ্ছে জানি এই পার্টটা একটু বোরিং যারা আসলে রেগুলার ভিডিও দেখেন, কিন্তু তারপরেও আসলে যেহেতু আমার চ্যানেলটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, ছোটো ছোটো ভিউ হয়, যার কারণে নতুন অডিয়েন্স প্রচুর আসে, নতুন অডিয়েন্সই আসলে বেশি আসে। তো ওই জায়গা থেকে তাদেরকে একটু বলা জরুরি, সরি যারা পুরনো অডিয়েন্স আছেন। সিরিজ ভিডিও হচ্ছে একটা বাইক নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাই, যেখানে আসলে ওই বাইকটা সম্পর্কিত ইন ডিটেলসে অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আশেপাশের ইউজারদের কাছ থেকে নিয়ে, আর যেখানে ম্যাক্সিমাম টাইমই থাকে প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্সের বর্ণনা। যেমন এই একটা সিরিজে আমি বিভিন্ন ধরনের টেস্ট করি, বিভিন্ন ধরনের ফিচার দেখাই, এক একটা ভিডিওতে এক একটা টপিক নিয়ে কথা বলি। হ্যাঁ, মাঝে মাঝে এক ভিডিওতে 2টা টপিক চলে যায়, 3টা টপিক চলে যায়, মানে মোট কথা হইতেছে যে আমাদের আগের যে স্ট্রাকচারটা বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্কে বা ইউটিউবে ছিল, যে একটা ভিডিওতে একটা বাইক নিয়ে পুরো কথা বলার জন্য চেষ্টা করা হইতো, বা আমি নিজেও বলি, তো ওই স্ট্রাকচারটার বাইরে একটু ডিফারেন্ট ওয়েতে করা, একটু ডিটেলসে এক্সপিরিয়েন্সগুলো যেন শেয়ার করতে পারি। আর ওই উদ্দেশ্যেই আমাদের সিরিজ ভিডিওগুলো বানানো। এখন পর্যন্ত আমি অনেকগুলো সিরিজ ভিডিও বানিয়েছি এবং ইচ্ছা আছে বাংলাদেশে ট্রেন্ডিং যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইকের সিরিজ ভিডিও বানানো। তাই আপনি কোন বাইকের সিরিজ ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এর আগে যে সিরিজ ভিডিওগুলো বানিয়েছি এর মধ্যে যদি আপনার কোনো পছন্দের বাইক থাকে সেই সিরিজ ভিডিওগুলো দেখতে পারেন। প্রতিনিয়তই আসলে নতুন নতুন কিছু করার চেষ্টা করতেছি। আর এই সিরিজের আজকের যে এপিসোডটা, এই এপিসোডটা একটু ডিফারেন্ট, কারণ এই এপিসোডটার জন্য মানুষজন অনেক বেশি ওয়েট করে, আমিও ওয়েট করি, কারণ এই এপিসোডটা আমি একটু শেষের দিকে করি। হ্যাঁ, যদিও এরপরে মাইলেজ টেস্টের রিভিউ এবং কিছু কম্পারিজন ভিডিও বানানোর ইচ্ছা আছে এই বাইকটা নিয়ে। মেইন ব্যাপার হচ্ছে আজকের টপিক এই বাইকটার কনস বা উইকনেসগুলো নিয়ে। প্রত্যেকটা প্রোডাক্টেরই কনস বা উইকনেস থাকে, এই বাইকটারও আছে। সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে এই বাইকটার কোনো প্রকার প্রশংসা হবে না। আজকে শুধু কথা হবে এই বাইকটার কনস নিয়ে। অ্যাট ফার্স্ট এই বাইকটার যেই কনসটা আমার কাছে মনে হয়, এই বাইকটার সিটিং পজিশন অথবা রাইডিং পজিশন। এই বাইকটাতে সিটিং পজিশন আছে, সেই সিটিং পজিশনটা কিন্তু আসলে প্রত্যেকের জন্য আসলে পারফেক্ট না। যারা আসলে একটু স্পোর্টস বাইক চান, যারা আসলে একটু স্পিডিং করতে চান, যারা একটু রোড অ্যাপিয়ারেন্স আছে এই টাইপের বাইক চান, তাদের কাছে কিন্তু এই বাইকটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একটা কমিউট করবেন একটা বাইক, একটা পাওয়ারফুল স্পোর্টস বাইক দিয়ে খুব কমফোর্ট নিয়ে বসে খুব আরামে রাইড করবেন, ওই টাইপের বাইক কিন্তু এটা না। এই বাইকটার এমন একটা সিটিং পজিশন যেটা নিয়ে আপনি যদি স্পোর্টস বাইকে অভ্যস্ত না হন তাহলে আপনি প্যারা পাবেন। এটা সাইজটা বেশ বিশাল, পাশাপাশি এটার যে সিটিং পজিশন আছে এটা একদম পিওর স্পোর্টস বাইকে বসার সিটিং পজিশন। আপনি না চাইলেও আপনার পেট ট্যাঙ্কের সাথে লেগে যাবে এবং আপনার ট্যাঙ্কের হাইট অনেক হাই, আপনার কবজির উপর একটু ভর রাখতে হবে, আপনার কোমর ব্যান্ড হয়ে থাকবে অলওয়েজ, এবং ফুট রেসারটা মাটি থেকে অনেক উপরে। তো এই জিনিসটা যেমন যারা স্পিডিং পছন্দ করে, যারা বাল্কি বাইক পছন্দ করে, যারা একটা স্পোর্ট লুকের বাইক পছন্দ করে তাদের কাছে স্ট্রেংথ, কিন্তু রেগুলার বাইকার যারা আসলে রেগুলার কমিউট করে তাদের কাছে কিন্তু এই জিনিসটা একটা উইকনেস। এবং এই জিনিসটার কারণে অনেকেই কিন্তু জিপিএক্স ডেমন পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও নেয় নাই। হ্যাঁ, এটা যদি রাইডিং পজিশনটা আরেকটু বেটার হইতো, হ্যান্ডেল যদি আরেকটু আপরেস করা থাকতো, ফুট রেসারটা যদি আরেকটু নিচে থাকতো, তাহলে অনেকেই চুজ করতো। অনেকেই শুধুমাত্র এই বাল্কি রাইডিং পজিশনটার কারণে কিন্তু এত ভালো পারফরমেন্স থাকা সত্ত্বেও এই বাইকটাকে চুজ করে নেই। এটা একটা ইম্পর্টেন্ট কনস বলে আমার কাছে মনে হয়। এই বাইকটার আরেকটা কনস হচ্ছে এই বাইকটার পিলিয়ন সিট কিন্তু অনেক ছোট। আসলে এই ধরনের বাইকগুলো আসলে পিলিয়ন সিট কমফোর্ট কখনোই হয় না। স্পোর্টস বাইকে খুব রেয়ার আপনি পিলিয়ন সিট একটু বেটার পাবেন, কমফোর্ট পাবেন। আর এই বাইকটা নিয়ে যেহেতু ডেডিকেটলি বলতেছি, তাই আমি বলতে হবে যে এই বাইকটার যে রাইডারের সিটিং পজিশন আছে সেটা আসলে একটা স্পিডিং করার জন্য বা একটা স্পোর্ট মোডে রাইড করার জন্য একটা প্রপার ওয়ে বা প্রপার সিটিং পজিশন। বাট পিলিয়ন সিটটা আসলে মোটেই কমফোর্টেবল না। ইভেন তো আমি বলবো আপনি এই পিলিয়ন সিটে কোনো গ্র্যাব রেল তো নাই, এই পিলিয়ন সিটে আপনি যদি হাইওয়েতে ট্রাভেল করেন তার কাছে প্যারা রাখবে। তো পিলিয়ন সিটটা ছোট, এটাও একটা এই বাইকের দুর্বলতা।
এই বাইকটাতে অনেক ফিচার দেওয়া হয়েছে, বিশেষ করে টিএফটি মিটারটা উল্লেখযোগ্য, কারণ 250 সিসিতে এর আগে কখনো টিএফটি মিটার আমরা বাংলাদেশে দেখি নাই, যার কারণে এই টিএফটি মিটারটা কোম্পানি থেকে শুরু করে যারা ইউজ করতেছে বা যারা কিনতে যাচ্ছে সবাই এটাকে খুব ফোকাস করতেছে। ইভেন তো এই টিএফটি মিটার নিয়ে আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও বানাইছি, এই মিটারে কি কি ফিচার দেওয়া আছে এবং ভিতরের অপারেশনগুলো ইচ এন্ড এভরিথিং ডিটেলসে। ভিডিওটা না দেখলে দেখে আসতে পারেন, কিছুদিন আগে আপলোড করেছি। টিএফটি মিটার দেওয়া হয়েছে, অনেক অ্যাডভান্স কিছু ফিচার দেওয়া হয়েছে এই বাইকটাতে, কিন্তু সিম্পল একটা জিনিস, একটা ইউএসবি মিসিং। একটা ইউএসবি টাইপ বি অথবা একটা টাইপ সি পোর্টের দরকার ছিল, কারণ এখন টেকনোলজির যুগ, আপনি সব কিছু ছাড়া চলতে পারবেন, সারাদিন না খায়াও থাকতে পারবেন। এখন কিন্তু মোবাইল বা আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো ছাড়া থাকা কঠিন। তো ওই জায়গা থেকে ইলেকট্রনিক গ্যাজেটগুলো রিচার্জ করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এই টাইপ বি আর টাইপ সি পোর্টগুলো। অনেক কমিউটারও এখন টাইপ বি টাইপ সি দিয়ে থাকে, কিন্তু আমি জানি না এটাতে কেন দিল না। আমার মনে হয় এটা হইলে ভালো হইতো। তো আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা মিসিং, কারণ আমি নিজেও এই টাইপ বি টাইপ সি পোর্টগুলোতে মোবাইল, আমার ছোট ছোট গোপ্রো অনেক কিছু রিচার্জ করতাম ইমার্জেন্সি সিচুয়েশনে। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে এখানে মিসিং। রাইডিং পজিশন এবং সিট হাইট নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, কিন্তু তারপরেও আমার উল্লেখ করতে হয় যেহেতু এটা কনসেপ্ট ভিডিও। সিট হাইটটা এমন একটা হাইট দেওয়া আছে যেটাতে আসলে আমার মনে হয় 5 ফিট 4 ইঞ্চি যদি আপনি হয়ে থাকেন বা 5 ফিট 5 ইঞ্চি যদি আপনার হয়ে থাকেন, তাহলে এটাতে আসলে বসতে আপনি কমফোর্ট হবেন না। আপনার হ্যাঁ পা আসলে পুরোপুরি মাটিতে লাগবে না, ব্যাপারটা এমন না, বাট পায়ের টো লাগবে না। স্পোর্টস বাইকগুলো এরকম, যারা আসলে একটু শর্ট হাইটে আছেন তারা আসলে এই ধরনের বাল্কি বড় বাইকগুলো রাইড করতে গেলে পা মাটিতে পাবেন না। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা নিয়ে আরও ডিটেলস দেখতে চাইলে আমার আগে সিটিং পজিশন নিয়ে একটা ভিডিও আপলোড করা আছে, ওটা দেখতে পারবেন। একদম ইন ডিটেলস আমি বোঝানোর জন্য চেষ্টা করেছি কম্পেয়ার করে অন্যান্য বাইকের সাথে। যদি আপনি প্রপার বাইক রাইডার হয়ে থাকেন, অনেক বছর ধরে বাইক রাইড করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে প্যারা নাই। বাট আপনি যদি শর্ট হাইটের হয়ে থাকেন এবং নতুন রাইডার হয়ে থাকেন, জিপিএক্স নেওয়ার আগে অবশ্যই রাইড করে দেখতে হবে আপনি এই বাইকটা নিয়ে কতটা কনফিডেন্ট। এবারের টপিকটা খুবই কমন, আর এই টপিকটা নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আমি ফেস করেছি আমার আগের এপিসোডগুলোতে, কারণ প্রত্যেকটা এপিসোডেই আমি জিজ্ঞেস করি আপনারা কি জানতে চান, কি জানতে চান, কি জানতে চান। তো ওই জায়গা থেকে এই প্রশ্নটা অনেকেই করেছে, সেটা হচ্ছে এই বাইকটার হিটিং ইস্যু আছে কি না, এই বাইকটা ওভারহিট হয় কি না। এখন মজার ব্যাপার হচ্ছে প্রথমেই প্রশ্ন আসবে ওভারহিট বলতে আপনি আসলে কি বোঝেন। এই প্রশ্ন যদি করি আমি জানি ম্যাক্সিমাম মানুষজন এটা অ্যান্সার দিতে পারবেন, ইভেন তো আমি নিজেও জানতাম না আসলে ওভারহিট বলতে আসলে কি বুঝি আমরা। প্রত্যেকটা ইঞ্জিনেই কিন্তু হিট ক্রিয়েট করবে, কিন্তু এটাকে আমরা ওভার কখন বলবো, যে এমন একটা হিটিং পর্যায়ে চলে যাবে যেটা আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর এবং ইঞ্জিনে যে পারফরমেন্স প্রদান করবে সেই পারফরমেন্স প্রদানটা ল্যাক করবে। এখন এমন হিট এইটাই হয় না। দুইটা ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছে যে এখানে আপনারা মিটারে দেখতে পাচ্ছেন একটা হিটের গজ দেয়া আছে বা হিটের একটা কাটা দেয়া আছে, যেটাতে কিন্তু এটার ইঞ্জিনের হিটটা কতটুকু আছে এই জিনিসটা দেখায়। এখানে আমি এখন পর্যন্ত সর্বোচ্চ 91 পর্যন্ত পেয়েছি এবং ওই দিন প্রচুর ট্রাফিক ছিল, প্রচুর। আর এই যে হিটটা হয় এই হিটটা আমি ট্রাফিকেই পেয়েছি। আচ্ছা, তার আগে বলে নেই যে হ্যাঁ কিছুটা হিট আপনার পায়ে লাগবে, এরকম হিট হয়, কিন্তু সেটা কখন? সেটা হচ্ছে আপনি যখন পুরোপুরি ট্রাফিকে রাইড করবেন। ট্রাফিকে রাইড করলে বাংলাদেশের প্রত্যেকটি 250 সিসির বাইকের ইঞ্জিনই হিট হবে। এখন আপনারা বলবেন ভাই সোজা বাংলায় বলেন যে এই হিটটা আসলে কতটুকু হয়, আমরা বুঝতে চাই। হ্যাঁ, মজার একটা ব্যাপার হচ্ছে এই হিটটা কিন্তু এই জায়গায় আসে না, একদমই আসে না। তবে যেহেতু ফুল ফেয়ার্ড একটা বাইক, হিট বের হওয়ার অতটা জায়গা থাকে না, তো এই জায়গাটা কিছুটা হিট হয় এবং এটার কারণে আপনার পায়েও কিছুটা আপনি টের পাবেন যখন আপনি প্রচুর পরিমাণে ট্রাফিকে রাইড করবেন। বাট আপনি যখন কন্টিনিউয়াস রাইড করবেন, কোথাও ট্রাফিকে আটকাবেন না, এই হিটটা আপনার নোটিসে আসবে না। তবে কিছুটা হিট হয়, এটা সত্যি। আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমি যখন এই বাইকটা একদম ইঞ্জিন অয়েল ধরার পরপরই ব্যবহার করা শুরু করছি, তখন এই হিটটা অতটা বেশি লাগে নাই। অলরেডি মনে হয় প্রায় 1100-1200 কিলোমিটার প্লাস রাইড করে ফেলছি এই ইঞ্জিন অয়েলটায়। তো এখন না হিটটা একটু বেশি হচ্ছে। তাই এটা একটা রিজন হতে পারে যে ইঞ্জিন অয়েলের, যেহেতু মিনারেল একটা ইঞ্জিন অয়েল দেয়া, আর এই মিনারেল ইঞ্জিন অয়েলের টেম্পার প্রায় 700-800 বেশি থাকে না। তো যেহেতু অলরেডি প্রায় 1000-1100 চলে গেছে, তো হিট কনজাম করার যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা ইঞ্জিন অয়েলের কমে গেছে। এটার কারণে হতে পারে যে এখন হিটটা একটু বেশি আসতেছে। তবে এই ব্যাপারটা আমি আরো ডিটেলস বলতে পারবো ইনশাআল্লাহ টেস্ট রাইড রিভিউতে। তবে আজ পর্যন্ত আমি এই মিটারের গজে 91 এর উপরে হিট উঠাইতে পারি নাই। আর আরেকটা কমপ্লেন জিপিএক্স 165 ছিল যে রাইডার বসলে এই কর্নারটায় হাঁটু আটকায় যেত বা হাঁটু লাগতো, হাঁটুর এই পোর্শনটায় আটকাইতো। তো অনেকে জিজ্ঞেস করতেছিল এটাও সেম কিনা। হ্যাঁ, এটাতেও সেম, যেহেতু একদম সেম চেসিস,
সেম ফ্রেমে সেম কিট লাগানো হয়েছে, শুধুমাত্র এটা চেসিসের ওজন 3 কেজি বেশি এর আগেরটার তুলনায় 165-এর তুলনায়। যাই হোক ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে এই জায়গাটায় এখনও এটা আটকায়, তো এটা আপনাকে মেনে নিতে হবে। আসলে যে কোনো বাইকের একটা ফ্রেম চেঞ্জ করা কোম্পানির অনেক কস্টিং বেড়ে যায়, হয়তো বা এই জন্য চেঞ্জ করে নাই। তবে আমার মনে হয় এত জোস একটা বাইকে এই প্রবলেমটা সলভ করে আসলে কোম্পানির লঞ্চ করা উচিত ছিল, কারণ এরপরে GPX 250 আর কোনো ভার্সন আসবে কিনা আমার ধারণা নাই। যদি আসে তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে, কারণ আপনি যখন কন্টিনিউয়াস অনেকক্ষণ রাইড করবেন তাহলে এটা কিন্তু প্যারা দেয়। যেমন আমি লম্বা, আমার পায়ে লাগে। এই যে ব্যাপারটা দেখেন, আমরা সেই প্রথম থেকে দেখতে পাচ্ছেন একদম বনানী কাকলি থেকে একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে টুকু করে কুতকুত খেলে এই মহাখালী ফ্লাইওভার পর্যন্ত আসছি। তো এই জায়গায় অলরেডি আমি মিটারে দেখতে পাচ্ছি 86 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। হ্যাঁ, কিছুটা হিট আমার পায়ে অনুভূত হচ্ছে, কারণ এমনিতেই দুপুরবেলা প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে যখন আমি রাইড করতেছি ফার্স্ট গিয়ারে অনেকক্ষণ, তখন কিছুটা হিট কিন্তু ক্রিয়েট হইতেছে। তো এই হিটটা আপনি যদি 250 সিসির একটা ইঞ্জিনের পারফরমেন্স নিতে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে এই পরিমাণ হিট ইঞ্জিনে আসবে। তবে আমি যতটুকু বুঝতে পারছি যে হিটটা ক্রিয়েট হয় এই হিটটা আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর না এবং আপনার ইঞ্জিনের পারফরমেন্সে বিন্দুমাত্র ল্যাগ করবে না। তবে এই হিটটা আপনি আরেকটু মেনটেন করতে পারবেন আমার ধারণা, যেটা হচ্ছে আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে একটা 100% সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন এবং পাশাপাশি আপনি যদি আপনার কুলিং সিস্টেমের মেনটেন্যান্স রেগুলার করেন, যে জিনিসটা আমার মনে হয় সবাই আমরা করি না। কারণ কুলিং সিস্টেমে ভাবে আচ্ছা কুলিং সিস্টেমে আসলে কুলেন্ট দেওয়া হয়েছে, এরপরে চেক করার দরকার আছে কিনা, বা সার্ভিসের সময় এই জিনিসগুলো কুলিং সিস্টেম ক্লিন করার দরকার আছে কিনা। কুলিং সিস্টেমটা টেক কেয়ার করা জরুরি, কারণ বাংলাদেশে যে পরিমাণ ডুপ্লিকেট কুলেন্ট আছে, এই ডুপ্লিকেট কুলেন্টগুলো তো আপনার পারফরমেন্স তো ভালো দিবেই না, উল্টা আপনার কুলিং সিস্টেমকে নষ্ট করে ফেলবে। তাই কুলেন্ট নিয়ে আসলে কিপটামি করেন না, একটা ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কুলেন্ট ব্যবহার করেন। এই কুলেন্ট নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে যদি আপনারা দেখতে চান। আপনারা দেখেন ওই সেম ট্রাফিকটা আমি ঠেলতে ঠেলতে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি, আর আমাদের মিটারে দেখাচ্ছে 88 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনারা গুগলে ঘাটাঘাটি করলে ওই যে আবার 87 হয়ে গেছে, কারণ ওই যে কুলিং সিস্টেম সাপোর্ট দিচ্ছে। এখন আপনারা গুগলে ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন যে আসলে একটা 250 সিসির ইঞ্জিনে যেটা এমন পাওয়ার এবং টর্ক ক্রিয়েট করে সেটার 88 ডিগ্রি সেলসিয়াস কি আসলে ওভারহিটের জায়গায় পড়ে কিনা। এবার বাইকটার ভাইব্রেশন নিয়ে বলতে চাই। হ্যাঁ, এই বাইকটা আপনি যখন হাই রেভ করবেন তখন কিছুটা ভাইব্রেশন আপনার হ্যান্ডেলে ফিল হবে। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই ভাইব্রেশন ফিল হবে, কতটা ভাইব্রেশন ফিল হবে? আপনি যদি কম্পেয়ার করেন তাহলে কতটা ভাইব্রেশন ফিল হবে? এই জিনিসটা আসলে সরাসরি কম্পেয়ার করা যাচ্ছে না, কারণ ভাইব্রেশন মেজারমেন্ট করার মতো আসলে কোনো আমার কাছে কোনো ইকুইপমেন্ট নাই বা কোনো ওয়ে নাই। যদি ওয়ে থাকে অবশ্যই জানাবেন। তবে আমি এতটুকু বলি, আপনি যদি বেসিক কমিউট করেন, আপনি যদি 3 থেকে 5000 6000 RPM-এ রাখেন, এটা কোনো ভাইব্রেশন করে না। বাট আপনি যদি 8000 9000 10000-এর হাইলি রেভ করেন তখন আপনার হ্যান্ডেলে কিছুটা ভাইব্রেশন অনুভূত হবে। এরপরে আরেকটা কনস হইতেছে GPX ডেমনের সার্ভিস সেন্টার। এখন আপনারা বলবেন ভাই আপনারা নিজেরাই তো বলেন যে পার্টস অ্যাভেলেবেল, সার্ভিস অ্যাভেলেবেল, আবার আপনারা এটারে কনস বলতেছেন। ইস্যু হইতেছে একটা ওয়েল নন পপুলার ব্র্যান্ড, মনে করেন জাপানি ব্র্যান্ড অথবা ইন্ডিয়ান ব্র্যান্ড, আচ্ছা বলি যেমন ইয়ামাহা, সুজুকি, এদের টোটাল 64 জেলায় কিন্তু 300 350 400 সার্ভিস পয়েন্ট আছে। সেই তুলনায় কিন্তু GPX এর সার্ভিস পয়েন্ট কম। পুরো বাংলাদেশে 19টা প্লাস সার্ভিস সেন্টার রয়েছে, বিভাগীয় শহরগুলোতে তো আছেই, পপুলার শহরগুলোতেও আছে। তো ওই জায়গা থেকে GPX এর সার্ভিস সেন্টার কিন্তু কম আছে। যতটুকু তাদের আসলে প্রয়োজন, যতটুকু না হইলেই না, যে এইসব জায়গায় তার ইউজার আছে তারা কিন্তু সেসব জায়গায় সার্ভিস পয়েন্ট ডেভেলপ করতেছে। পপুলার ম্যাক্সিমাম সিটিগুলোতেই আছে, যার কারণে আসলে ওই প্যারাটা হয় না। কিন্তু তারপরে যদি আপনারা অন্যান্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, যেমন মনে করেন হিরোর প্রায় 350 400 সার্ভিস সেন্টার আছে, ইয়ামাহার অনেকগুলো আছে, সুজুকির আছে, মনে করেন ওয়েল নোন ব্র্যান্ডের যেই পরিমাণ আছে GPX এর ওই পরিমাণ নাই। এই কারণে এটাকে কনস বললাম। কিন্তু GPX আরও ডেভেলপ করার চেষ্টা করতেছে যেই জোনগুলোতে তাদের ইউজার আসতেছে। আসলে মেইন ব্যাপার হইতেছে এখন অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো যেরকম 20,000 25,000 30,000 ইউনিট সেল করে, GPX তো এত পরিমাণ সেল করে না বা এত পরিমাণ ইউজারও নাই, যার কারণে কিন্তু ওই পরিমাণ সার্ভিস সেন্টারও তারা ওপেন করছে না। যখন ইউজার বাড়বে, যেদিকে চাহিদা বাড়বে, ওদিকে সার্ভিস সেন্টার তারা ওপেন করবে। সুতরাং ওই জিনিসটা নিয়ে প্যারা নাই। বিভাগীয় শহরগুলোতে তো আছেই, ইভেন তো পপুলার সিটিগুলোতেও যেসব জায়গায় ইউজার বেশি ওইসব জায়গায় তারা সার্ভিস সেন্টার রেখেছে। কিন্তু তুলনামূলকভাবে আপনারা যদি ওয়েল নোন ব্র্যান্ডগুলোর সাথে তুলনা করেন, সেই তুলনায় সার্ভিস সেন্টার তাদের কিছুটা কম। আমার কাছে আরেকটা জিনিস মিসিং মনে হয়েছে, এরকম একটা 250 সিসির একটা পারফরমেন্স ওরিয়েন্টেড স্পোর্টস বাইকে কুইক শিফটার দরকার ছিল। আমার মনে হয় কুইক শিফটার যদি থাকতো তাহলে এটা আরও রাইড করে ফান হইতো, এবং অনেক সময় যেটা গিয়ার কমানো দরকার বা ওই যেই টাইমটায় আসলে যেই সঠিক পারফরমেন্সটা দরকার ওই টাইমটায় এই জিনিসটা খুব ভালো পারফর্ম করতে পারতো। তো কুইক শিফটার হইলে আমার মনে হয় আরও বেটার হইতো। নট অনলি দ্যাট, হ্যাঁ 250টা ভাইয়া, ও নাইস বাইক, থ্যাংক ইউ। এই যে রোড অ্যাপিয়ারেন্সটা, এই জিনিসটা GPX না ফান, বুঝছেন? আপনি একটা M চালাইলেও কেমনে জিজ্ঞেস করবো না,
বাট আপনারা যখন GPX 250 চালাবেন তখন না এই জিনিসটা জিজ্ঞেস করে যে ভাই পারফরমেন্স কেমন, মাইলেজ কেমন, ভাই জোস লাগতেছে, ওয়াও ইজ ইট 250, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা কনসেপ্ট ভিডিও নিয়ে কথা বলতেছি। আমার কাছে যেটা মনে হয়েছে, যদিও এটা স্যাম্পলের ইউনিট, গিয়ারগুলো একটু স্টিফ, এটা হয়তো বা কুইক শিফটার যদি থাকতো, অথবা আরেকটা রিজন হইতে পারে এই বাইকটা যেহেতু স্যাম্পল ইউনিট, এই বাইকটা সবাই রাইড করতেছে, এক এক সময় এক এক ধরনের ইঞ্জিন অয়েল এটার ভিতরে পড়ছে, যার কারণে এক এক ধরনের রাইডিং প্রেশার ওই ইঞ্জিনটা নিছে, যার কারণে হতে পারে। কারণ বিশেষ করে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারটা আমার কাছে কিছুটা স্টিফ মনে হয়েছে, তার পরবর্তীগুলো আসলে ওরকম নজরে পড়ার মতো না। তো আমার আসলে ওই টাইপের এক্সপিরিয়েন্স নাই, আমি বলতে পারবো না। তবে আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবেন। 165 কেমন শক্ত ছিল আমি জানি না, বাট গিয়ার যদি আসলে শক্ত হইতো, প্রত্যেকটা গিয়ার কি শক্ত ছিল নাকি শুধুমাত্র ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা একটু স্টিফ ছিল, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আমার এটাতে মনে হয়েছে যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা একটু স্টিফ, বাট এর পরেরগুলো ঠিক আছে। এখন এটা কি এই ইউনিটের ডিফল্ট নাকি আসলে সবগুলো GPX সেম? যদি GPX 250 কেউ ইউজ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমাদের এই ভিডিওগুলো যারা দেখতেছে তারা কিন্তু ইন ডিটেলসে ভেতরের ডেপথগুলো জানতে চায়। তাই প্লিজ কমেন্টে জানাবেন যারা GPX 250 চালাচ্ছেন, যদি আমার ভিডিও দেখে থাকেন, যে আপনাদেরও কি সেম কিনা, যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারটা একটু স্টিফ। এই ছিল মোটামুটি এই বাইকটার কনস। আসলে ভিডিওর প্রথমে আমি বলেছি যে প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমি যে কনসগুলো বলেছি অনেকের কাছে হয়তো এই জিনিসগুলো কনস না, যেমন সিটিং পজিশন নিয়ে বলছি, তারপরে আপনার যে ভাইব্রেশন নিয়ে বলছি, এগুলো অনেকের কাছে হয়তো কোনো প্রবলেমই না, ওরা পারফরমেন্স চায়। আবার অনেকের কাছে এই জিনিসগুলো প্রবলেম, অনেকের কাছে এই কালারটাও কনস হইতে পারে, যে ইয়েলো আমার পছন্দ না, বা এই কালারটা তার জন্য প্রবলেম হইতে পারে, অপছন্দের হইতে পারে। তো মেইন ব্যাপারটা হইতেছে যে এক একজনের কাছে এক এক রকম জিনিসপত্র পছন্দ, কারো এক্স্যাক্ট কথায় আসলে বিলিভ না করে আমি সবসময় বলবো, আপনি যেই বাইক কিনবেন, আপনি যদি কিনতে চান তাহলে আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে রাইড করে এক্সপিরিয়েন্স নিয়ে ডিসিশন নেন। আর আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ডাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওই ডাটা থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, আপনি নিজে সিদ্ধান্ত নেন যে আপনি এরকম পারফরমেন্স ওরিয়েন্টেড একটা স্পোর্টস বাইক কিনবেন কিনা। এই কনসগুলোর সাথে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করতে চাচ্ছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যদি এরকম আরও কনসের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল, কারণ আমরা প্রত্যেকটা সিরিজে একটা এপিসোড কিন্তু রাখি ওই বাইকটার দুর্বলতাগুলো তুলে ধরতে। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। মাইলেজ টেস্ট কামিং সুন। আল্লাহ হাফেজ। মানে একদম পারফেক্ট। এই হইতেছে সোলো ক্রিয়েটরদের অবস্থা, বুঝছেন? একলা একলা ভিডিও বানাইতেছিলাম, বাতাসে ট্রাইপড পরে আমার মাইকটা ভেঙে গেল। আমার এটা ছাড়া আর অ্যাপেল দিয়ে আসলে শ্যুট নেওয়া হবে না, খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে পড়ে গেলাম। লাইটেনিং পোর্টটা ভেঙে গেছে, আমি জানি না আসলে এটা আর পাওয়া যাবে কিনা, কিচ্ছু করার নাই। আল্লাহ, যাক, তারপর ওই স্ট্রাগল, এই কষ্ট থামাচ্ছি না, চেষ্টা করে যাচ্ছি। কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে। আবারও ইনভেস্টমেন্ট।